আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির জামান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় 12তম ব্যাচের স্টুডেন্ট, বিএসসি নার্সিং এ পড়াশোনা করছে, মানে নিউ ফোর্থ ইয়ার আর কি এখন। তো আজকে মূলত লাইভটা আয়োজন করা হয়েছে। অনেকে অনেক কোশ্চিন করেন নার্সিং অ্যাডমিশন নিয়ে। তো সবাইকে আলাদা আলাদা ভাবে অ্যান্সার দেওয়া অনেক সময় সম্ভব হয় না এতজনকে। তো এর জন্য আর কি আজকে লাইভের আয়োজন করা, যাতে সবার কোশ্চেনের অ্যান্সার একসাথে সবার যাতে জানা হয়ে যায়। আলাদা আলাদা ভাবে অ্যান্সার দিলে দেখা যাচ্ছে ওই কোশ্চেনটা হচ্ছে উত্তর জানা দরকার, কিন্তু সে হচ্ছে বঞ্চিত হয়ে যায়, বা সবাইকে ওভাবে বলা সম্ভব হয় না। এর জন্য আজকে লাইভটা আয়োজন করা। হ্যাঁ, তো স্ক্রিন তো দেখা যাচ্ছে না? স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক আছে। আর কোনো কোশ্চেন করলে বা কিছু বললে আপনারা রেসপন্স করবেন, হ্যাঁ। যখন মাইক অন করবেন, মাইক অন করে রেসপন্স করবেন। কথা বলা শেষ হয়ে যাওয়ার পর দেন আবার হচ্ছে মিউট করে ফেলবেন। এটা ওকে, ঠিক আছে। তো এখানে কি আমি কয়েকটা হচ্ছে সবার হচ্ছে কমন কয়েকটা প্রশ্ন সবাই আর কি বলে, যে যে প্রশ্নগুলো বারবার আসে আমার কাছে ওইগুলোই হচ্ছে আমি নিয়ে আসছি। এরপরে যদি এগুলো বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনাদের করতে পারবেন, আমি হচ্ছে সুযোগ দিব, সমস্যা নেই। তো সবার যে কমন প্রশ্ন যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষা কবে? তো এটা হচ্ছে যত সম্ভব 23 জানুয়ারি হচ্ছে হতে পারে। এটা হচ্ছে সম্ভাব্য ডেট, ফাইনাল ডেট না। ফাইনাল ডেট তাহলে আমি কখন জানতে পারবো? যখন আপনাদের সার্কুলার দিবে। যখন সার্কুলার দিবে সেই সার্কুলারে আপনাদের হচ্ছে ডেট উল্লেখ করা থাকবে, কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, সবকিছু সেই সার্কুলারের মধ্যে থাকবে। তো এর আগে যেটা হতো যে নার্সিং পরীক্ষা সব অ্যাডমিশনে শেষে হতো, কখনোই জানুয়ারিতে হয় না, হলে মার্চ কিংবা এপ্রিলের দিকে পরীক্ষা হয়। প্রতি বছর এমনই হয়ে আসছে। তবে এবার হচ্ছে সামনে ভোট আছে তো, এর জন্য আর কি এমন হইতে পারে যে প্রথম দিকে পরীক্ষা নিয়ে নিতে পারে। এর জন্য আর কি ধারণা করা হচ্ছে যে 23 জানুয়ারি হচ্ছে পরীক্ষা। এটা সম্ভাব্য ডেট, কিন্তু এটা কোনো ফাইনাল ডেট না। সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি। অনেকে হচ্ছে আলিমা আপনি আঁকাকি করবেন না। ঠিক আছে, অনেকে আর কি কোশ্চেনটা বারবার করে, তো আমি ক্লিয়ার করে দিলাম। আপনি কি কি বই পড়ে চান্স পেয়েছিলেন? তো আমি প্রথম বলে দিই। আমি হচ্ছে সরকারি নার্সিং কলেজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, দুইটাই চান্স পেয়েছিলাম। এখন অনেকে ভাবতে পারে যে আবার হচ্ছে সরকারি নার্সিং কলেজ বলে আবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, তাহলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কি সরকারি না? তো এটা হচ্ছে সরকারিও না বেসরকারিও না, স্বায়ত্তশাসিত। যেরকম ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো পাবলিক ইউনিভার্সিটি না। এগুলো পাবলিক ইউনিভার্সিটি, এগুলো কিন্তু সরকারি না, কিন্তু খরচ সরকার বহন করে, অর্থাৎ এগুলো কিন্তু খরচ নাই। ঠিক তেমনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে আর্ম ফোর্স, যেটা হচ্ছে ঢাকায় যেটা আর্ম ফোর্স আছে, এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, এরা আলাদাভাবে পরীক্ষা নেয়। একটা পরীক্ষা আছে পুরো বাংলাদেশে একসাথে হয়, যেটা আপনাদের 23 জানুয়ারি বারবার শুনতে পাচ্ছেন। ওটা পুরো বিএনএমসি আন্ডারে পুরো বাংলাদেশে একসাথে হবে, যেরকম গুচ্ছ পরীক্ষা হয় না। তো আপনি ওটাতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি যে মার্কটা পাবেন ওটার ভিত্তিতে আপনি যে কলেজগুলো চয়েস দিবেন, সেখানে যদি আপনার মার্ক অনুযায়ী হয় আপনি যে কলেজে হবে সেই কলেজ হচ্ছে সিলেক্ট করবে, আর যদি না হয় তাহলে আপনি প্রাইভেটে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। বাট এরাও স্বায়ত্তশাসিত হওয়ার কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে আর্ম ফোর্স, এগুলো স্বায়ত্তশাসিত হওয়ার কারণে এরা আলাদাভাবে পরীক্ষা নেয়। যেরকম ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এরা আলাদাভাবে পরীক্ষা নেয় না, এরা কিন্তু আলাদাভাবে অ্যাডমিশন পরীক্ষা নেয়। হ্যাঁ। তো আর গুচ্ছ গুলোতে কি হয়, গুচ্ছ ভার্সিটি গুচ্ছ গুলোতে একটা পরীক্ষার মাধ্যমে যে কোন আপনার যে ইউনিভার্সিটি গুলো চয়েস দিবেন সেই অনুযায়ী একটা, ঠিক এটাও তাই। তো এগুলো হচ্ছে আলাদাভাবে পরীক্ষা নেয় এই দুইটা। আর আর কোনটা আলাদাভাবে পরীক্ষা নেয় বলে আমার জানা নেই, এই দুইটাই আর কি, মানে পাবলিকের মধ্যে আলাদাভাবে পরীক্ষা নেয়। আরো হচ্ছে দুইটা হচ্ছে আর্ম ফোর্স আছে, কুমিল্লা, রংপুর মেবি, তো ওগুলো হচ্ছে প্রাইভেট। হ্যাঁ। তো এই দুইটা হচ্ছে পাবলিক, মানে খরচ হচ্ছে সেম, সরকারি নার্সিং কলেজে যেরকম সেরকম খরচ, কিন্তু এরা আলাদাভাবে পরীক্ষা নেয়। তো এটাই তো আমি দুটাতে আর কি চান্স পেয়েছিলাম। তো এখন আমি সে সময় কি কি বই পড়তাম, এটা হচ্ছে এখন কোশ্চেন, অনেকে জিজ্ঞেস করে। তো আমি হচ্ছে টেক্সট বুক পড়তাম, টেক্সট বুক পড়তাম, আর গাইডও পড়তাম। গাইড কোনগুলো, এই যে যেগুলো বাজারে নিউ রোড, প্রফেসর, বিভিন্ন নার্সিং গাইড পাওয়া যায়। আর টেক্সট বুক বলতে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই আছে, যেরকম নার্সিং এর জন্য
সাধারণ জ্ঞানের জন্য জুবায়ের জিকে, ইংরেজির জন্য মাস্টার্স পড়তাম, তারপরে হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এটা পড়তাম, তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণ জ্ঞানের জন্য, সাম্প্রতিকের জন্য পড়তাম। আর এই সাম্প্রতিকের বিষয়টা যে আপনাকে ক্লিয়ার করি, খুব বেশি পুরনো পড়ার দরকার নাই। যদি জানুয়ারি মাসে যদি পরীক্ষা হয়, তার মানে জানুয়ারি মাসে, ডিসেম্বর, নভেম্বর, মানে 2-3 মাসের হচ্ছে আপডেট জানলেই হবে। এর আগের হচ্ছে মাসের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার পড়ার দরকার নাই। হ্যাঁ, তো এটাই। তারপরে হচ্ছে বাংলার জন্য মুনির চৌধুরী স্যারের 9-10 যে বোর্ড বই দিত না, ওই বোর্ড বইটা পড়তাম। আর এমপি থ্রিটা পড়তাম, বাংলা এমপি 3। তারপর হচ্ছে বিজ্ঞানের জন্য হচ্ছে 9-10 যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওইগুলোই পড়তাম। ম্যাথ অংশগুলো বাদ দিতাম ফিজিক্স থেকে, আর কেমিস্ট্রি থেকে যেগুলো একটু জটিল জটিল যে বিক্রিয়া গুলো ছিল ওগুলো শুধু বাদ দিয়ে থিওরি গুলো সব পড়তাম। আর হচ্ছে, হ্যাঁ, মেডিকেলের কোশ্চিন গুলো, মেডিকেল ডেন্টালের কোশ্চিন গুলো সব সলভ করতাম নার্সিং এর পাশাপাশি। এই তো। আর আর কি আছে, ডিপ্লোমাদের বিষয় বলি। সাধারণ বিজ্ঞান আমি পড়তাম। হ্যাঁ, কারণ হচ্ছে কি, সাধারণ বিজ্ঞান কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলেই তৈরি করা। অর্থাৎ সাধারণ বিজ্ঞানের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কি সায়েন্সের কিছুই না। সাধারণ বিজ্ঞানে আপনি যা আছে ওগুলো হচ্ছে আলাদাভাবে হচ্ছে সায়েন্স স্টুডেন্টদেরকে একটু বিস্তারিত ভাবে দেওয়া থাকে। ওটাই, কিন্তু সাধারণ বিজ্ঞানের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাই আছে। শুধু যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করে ওদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একটু ডিটেলসে দেওয়া, আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা সাবজেক্ট তৈরি করেছে যাতে ডিটেলসে আর কি পড়ানোর জন্য, একটু ডিপলি পড়ার জন্য। হ্যাঁ, এটাই, তাছাড়া কোনো পার্থক্য না। আর নার্সিং এ আহামরি খুব বেশি ডিপ থেকে কোশ্চিন হয় তাও না। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে সাধারণ বিজ্ঞান যারা বিএসসি আছেন তাদেরও করতে হবে। আর ডিপ্লোমা যারা আছে তাদের মধ্যে সাধারণ বিজ্ঞান তো পড়বেনই, পাশাপাশি যারা একটু ভালো রেজাল্ট করতে চাচ্ছেন বা অন্যদের থেকে আরেকটু বেশি আপডেট হতে চাচ্ছেন, বা যেগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে টপ সরকারি নার্সিং কলেজ যেগুলো আছে, শুধুমাত্র সরকারি নার্সিং কলেজ না, টপ গুলোতে হচ্ছে চান্স পেতে চাচ্ছেন, তারা হচ্ছে সাধারণ বিজ্ঞানের পাশাপাশি বায়োলজি, 9-10 বায়োলজি ওটাও কিন্তু পড়তে হবে। হ্যাঁ, তো এখন তো সব তো পড়তে পারবেন না, সব পড়ে শেষ করতে পারবেন, অনেক তো বই পড়া। তো আমি হচ্ছে কি করব, বই দাগিয়ে দিব, নোট দিব। হ্যাঁ, যাতে হচ্ছে আপনার সব পড়ে হচ্ছে সময় নষ্ট করার কোনো প্রয়োজন যাতে না পড়ে, যতটুকু লাগবে ঠিক ততটুকু হচ্ছে আমি দিব। আর আমি তাই করি, প্রতিদিন পরীক্ষার আগে আমি হচ্ছে সেই টপিকের উপর নোট দিয়ে দিই। এটাই। তো এই তো, আমি এই বইগুলোই হচ্ছে পড়েছিলাম। ও, আর আরেকটা পড়েছিলাম বিজ্ঞান এমপি3টা পড়েছিলাম আমি। এমপি3 বইটা ভালোই আমার কাছে লেগেছে, আপনারা হচ্ছে এমপি3 চাইলে হচ্ছে পড়তে পারেন। এটাই, তবে এখন লাস্ট মুহূর্তে এসে টাইমও নাই। তো এখন বেশিরভাগ আপনাকে ফোকাস দিতে হবে সাজেশন, কোশ্চিন ব্যাংক, তারপরে আমি যে নোট পিডিএফ দেবো এগুলোতে এখন বেশি ফোকাস দিতে হবে, যেহেতু হাতে সময় নাই। এগুলোতে প্রচুর সময় লাগে। এগুলো আরো অনেক থেকে হচ্ছে আগে থেকে শুরু করতে হয়। তো যাই হোক, তো সবাই কি ক্লিয়ার আমি কি কি বই পড়তাম এই বিষয়টা? জি ভাইয়া। তো ভাইয়া একটা বই নাকি আছে, জিনিয়াস নাকি? আমি এই বই কখনো পড়িনি। কি হয়েছে বইয়ের? জিনিয়াস না কি জানো নাকি, ওই বইটা আমাকে একজন আর কি সাজেস্ট করলো যে ওই বইটা পড়লে ভালো হবে নাকি, ওই বইটার মধ্যে সব আছে। হয়তো বা পরে হচ্ছে বের হয়েছে, আমার সময় হচ্ছে বের হয়নি, আমি তো সে 4 বছর আগে অ্যাডমিশন দিয়েছিলাম। আমি এই বইটা আচ্ছা, পড়িনি 4 কখনো। বছর। হ্যাঁ, 4 বছর না, হয়ে গেছে আমাকে প্রায়। যে সাজেস্ট করতে উনি মেবি এখন নার্স হিসেবে আছে। বইটার নামটা আমি আপনাকে আমি করে বলতেছি, আমি একটু মানে আমি দেখে যাই হোক, বলতেছি আমি আমার আপনাকে। আমার ওই সময় হচ্ছে যে বইগুলো হচ্ছে প্রচলিত ছিল বা যেগুলো হচ্ছে পড়েছিলাম ওগুলো বললাম, এখন পরবর্তীতে তো আরো কত বই বের হয়েছে, ওগুলোর বিষয়ে আমি ঠিক বলতে পারলাম না। না, আসলে উনিও এই নার্সিং পড়া শেষ করে এই করতেছে তো। তো হ্যাঁ, উনি হ্যাঁ। আমাকে বললো, আমিও বইটার নাম শুনিনি, তাই আর কি আপনাকে জিজ্ঞাসা করে মানে না, আমিও বললাম আর কখনো কি যে শুনি এটা নাই। আছে কি। আমিও শুনিনি এই বই, কখনো পড়িও নি, শুনিও নি। আচ্ছা, আমি নামটা দেখে আমি বলতেছি আপনাকে একটু। বিভিন্ন কোচিং এখন তো বিভিন্ন বইটা বের করছে নিজেরা। এখন তো হচ্ছে বইয়ের তো অভাব নাই। তবে যেগুলো হচ্ছে প্রসিদ্ধ বা জনপ্রিয় ওগুলো হচ্ছে পড়তে হবে আগে। যা হোক, তো এখন হচ্ছে 3 নাম্বার যে প্রশ্নটা সবার, যে 3 ঘন্টা, সরি, কত ঘন্টা করে পড়তেন, আমাদের কত ঘন্টা পড়তে হবে
এই বিষয়টা একটু ক্লিয়ার করি, হ্যাঁ। কত ঘন্টা পড়তে হবে, এখন মনে করেন সবার ব্রেনের ক্যাপাসিটি এক না। আমি যদি 6 ঘন্টায় যদি আমার একটা পড়া যদি কমপ্লিট করতে পারি, আপনি ওই পড়া যে 6 ঘন্টায় কমপ্লিট করতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনার সেই পড়াটা কমপ্লিট হতে 8-9 ঘন্টাও লাগতে পারে, পারে না? সবার তো হচ্ছে এক না, এক একজনের পড়া হচ্ছে এক এক রকম। হুম। তো এটা হচ্ছে আপনি যতক্ষণ মানে যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু করবেন, আবার খুব বেশি করতে গেলে কিন্তু মানে কোন দিকে আবার কিছু হবে না। এর জন্য কি, এর জন্য মানে যতটুকু লাগবে। অ্যাডমিশনের বিষয়টা কি, অ্যাডমিশনে তো অনেক পড়া, কিন্তু কারা এগিয়ে থাকবে? অনেকে আছে কিন্তু সারাদিন রাত পড়াশোনা করে কিন্তু চান্স পায়নি, এরকম অনেক পাবেন যে সারাদিন রাত পড়াশোনা করে, সারাদিন রাত পড়াশোনা করছে কিন্তু চান্স পায়নি, হতাশ। কেন এমনটা হয় কেন? ওই যে মানে ও বুঝে না যে কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে। অ্যাডমিশনের তো মূল বিষয়টা তো এই জায়গায় যে কি পড়বো আর কি বাদ দিব। আমি যদি এখন আপনাকে বলি একটা বই, যে হ্যাঁ আপনি হচ্ছে মাস্টার্স বই হচ্ছে আমি পড়েছি, আপনি যা মাস্টার বই পড়বেন, আর মাস্টার বই অনেক মোটা বই। এখন আপনি কি হচ্ছে কিভাবে বুঝবেন আপনি নিজে থেকে যে কোনগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে? সব পড়তে গেলে তো আপনার হচ্ছে কোনো কিছুই মাথায় থাকবে না, কিছুই মাথায় থাকবে না। কারণ একটা তো ব্রেনের তো একটা ক্যাপাসিটি আছে, বা আপনার তো ধৈর্যের একটা বিষয় আছে। আপনি যে সব যদি পড়তে যান, আপনার হচ্ছে মানে হবে না। মূল বিষয় হচ্ছে কোনগুলো পড়বো আর কোনগুলো বাদ দিবো এটা বুঝতে পারা। তো এর জন্যই অনেকে হচ্ছে দেখা যাচ্ছে যারা এগুলো বুঝে না, হ্যাঁ, তখন তো তারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কোচিং করে বা ই করে, এটাই। তো এই বিষয়টা হচ্ছে মূল বিষয়, যে হচ্ছে বুঝতে হবে যে কোনগুলো করতে হবে কোনগুলো বাদ দিতে হবে। এটাই তাহলে কি হবে, আপনি যদি ইফেক্টিভ ভাবে যদি 7-8 ঘন্টাও যদি পড়তে পারেন ওটাই অনেক। আপনাকে ওই 14-15 ঘন্টা যে পড়তে হবে একদম তা কিন্তু না। আর প্রপার ঘুমাতে হবে, প্রপার রেস্ট নিতে হবে। আপনি যদি 13-14 ঘন্টা পড়াশোনা করে মানে ভালোভাবে প্রপারলি ঘুমালেন না, ঘুমালেন হচ্ছে 4-5 ঘন্টা, তাহলে কিন্তু ওই পড়াগুলো মাথায় থাকবে না। হ্যাঁ, তো এটাই বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে নার্ভাস হওয়া যাবে না, দন্ত নয়কায় না, নার্ভাস হওয়া যাবে না। কারণ কি, নার্ভাস হচ্ছে যত সমস্যার মূল। অনেকে আছে যে পারা জিনিসও ভুল করে নার্ভাসের কারণে, বিশেষ করে পরীক্ষার মধ্যে। হ্যাঁ, যে জানে অ্যান্সার, দেখছে 2 নাম্বার দাগাতে যে 3 নাম্বার যে দাগিয়ে ফেলে, এই ভুলগুলো করে। কারণ কি, স্ট্রেস, নার্ভাস, এত এত স্টুডেন্ট, হ্যাঁ, সব দেখে মানে চারপাশে এত স্টুডেন্ট দেখে পুরো নার্ভাস হয়ে যায়। তো এর কারণে কি হয়, এর কারণে হচ্ছে অনেকের হচ্ছে মানে চান্স হয় না। আবার অনেকে আছে দেখা যাচ্ছে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, তার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারে না। এর জন্য আপনাদের টাইম আমি ফিক্স করে দিই, হ্যাঁ, যে যাতে আপনাদের এখন থেকে প্র্যাকটিস হয়ে যায় বেশি বেশি, যে মানে যাতে ফাইনাল পরীক্ষায় যে টাইম ম্যানেজমেন্টে নিয়ে যাতে প্রবলেম না হয়। আপনি যদি এখন যে টাইমের নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে পারেন, ডেলি ডেলি যে আমি পরীক্ষা নিচ্ছি ওগুলো যদি নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে পারেন, তাহলে ওখানে আপনার হাতটা চালু থাকবে। এর জন্য এখন থেকে প্র্যাকটিস করানো আপনাদের, যাতে মানে যে আবার হচ্ছে আবার পরীক্ষা নেওয়ার মূল কারণ কি, যে আপনার এখন পজিশন কেমন। আপনার সাথে তো আরো অনেকে প্রতিযোগিতায় বা আপনার সাথে তো আরো অনেকে পরীক্ষা দিবে, তো ওদের এখন বর্তমান কি অবস্থা এটা যাতে বুঝতে পারেন। হ্যাঁ, এর জন্য হচ্ছে আমি রেজাল্ট দিয়ে দিই গ্রুপে, যাতে হচ্ছে আপনার সেই রেজাল্টটা দেখে বুঝতে পারেন যে আর সবার কেমন রেজাল্ট আর আপনার কেমন রেজাল্ট। তাহলে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন যে আর সবার পড়ার অবস্থা কেমন বা প্রিপারেশন কেমন আর আপনার প্রিপারেশন কেমন, যেহেতু এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা ইফোর্ট দিতে হবে। আর সবার যখন মার্ক দেখবেন, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আর সবাই আপনার থেকে কতটা এগিয়ে আছে। এর জন্যই মূলত হচ্ছে রেগুলার পরীক্ষা নেওয়া, যাতে আপনার টাইম ম্যানেজমেন্টটাও ঠিক থাকে, প্লাস আপনি যাতে বুঝতে পারেন যে হচ্ছে আপনি অন্যদের থেকে কতটা এগিয়ে আছেন আর কতটুকু পিছিয়ে আছে। তাহলে সেই অনুযায়ী আপনি প্রস্তুতি নিতে পারবেন যে হ্যাঁ আমি তো পিছিয়ে আছি বা আমি মার্ক কম পাচ্ছি, তাহলে আমাকে একটু পড়ার পরিমাণ আরো বাড়াতে হবে। এটাই। এখন ক্লিয়ার কত ঘন্টা পড়তাম আর আপনাদের কত ঘন্টা পড়তে হবে? ক্লিয়ার? রেসপন্স করেন, ভাইয়া আনমিউট করে পড়লে কথা মনে বলেন, থাকে নাহলে না, শোনা যাবে একটা না। টিপলে ফেলে। পড়লে মনে থাকে না? এটা তো আমারই অসুখ ছিল, হ্যাঁ। সবারই এটা কমন অসুখ। এই অসুখ তো আমারও আছে, আমারও পড়লে মনে থাকে না। আর হয় কি, মানে পাড়া প্রশ্নের উত্তরও ভুল হয়ে যায় দাগানো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো নিয়ে তো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, যে পাঁচ জিনিসের উত্তরও হচ্ছে ভুল করে।
কেন ভুল করে এটা তো আমি নার্ভাস হই না, নার্ভাস অনেক স্টুডেন্ট বা অনেকই নার্ভাস না, কিন্তু কেন জানি মানে পারি, কিন্তু তারপরও দুইটা হয়ে যায়, আটকে যায় যে এটা হবে না, এটা হবে না, এটা হবে, এটা হবে, হ্যাঁ এরকম করে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো কিছু ট্রিকি কোশ্চেন তো থাকবে। অ্যাডমিশন মানে তো ট্রিকি কোশ্চেন। যেমন ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে অনেকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে করছে, এরকমই তো ট্রিকি কোশ্চেন হচ্ছে থাকবে। যে হ্যাঁ আরে আইএনজি আছে, তার মানে হ্যাঁ এই তো ভাবে সাথে, তার মানে এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি আছে মানে। কারণ যে কোনো একটা ওয়ার্ডের হচ্ছে আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স মানে ওয়ার্ড থাকতে পারে না? থাকতে তো পারে, পারে কি না? মানে কোনো একটা শব্দের শেষে আইএনজি এমনি থাকতে পারে না, মানে আইএনজি এক্সট্রা ভাবে যুক্ত করা নাই, এমনিও তো থাকতে পারে। এখন সেটা দেখে কি এখন হ্যাঁ, যদি ভাবেন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা মনে হয়, তাহলে তো হবে না। আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ডটা ভার্ব কিনা। যদি ওটা ভার্ব হয় তখন ওটা শেষে আইএনজি যুক্ত হলে তখন সেটা হচ্ছে কন্টিনিউয়াসে চলে যাবে। আর এখন কোনো ওয়ার্ডে যদি ওয়ার্ডটাই আছে যে এরকম যে ওটা আইএনজি থাকে, তাহলে তো আর হইলো না। তাহলে তো ওটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে করলে বা ভার্বের আচ্ছা সাথে ভাইয়া, আইএনজি মনে করলে হবে না। হ্যাঁ, মানে কি কিছু বলতেছিলাম বলছেন? মানে হ্যাঁ বলেন। বলছিলাম মানে এমনিতে মেডিকেল প্রিপারেশন মানে নেওয়া হয়েছে। কারণ মেডিকেল হ্যাঁ এক্সাম তো মানে আপাতত 12 তারিখ। তো কথা হচ্ছে মানে সায়েন্সের সাবজেক্ট গুলো তো ভালো করে পড়া হয়েছে। এখন হ্যাঁ মোটামুটি যে সাধারণ বিজ্ঞান যে একটা মানে মানে আমি এমনিতে বিএসসি নার্সিং পরীক্ষা দিব আর কি। মানে হ্যাঁ হ্যাঁ, এখন মানে বাংলাও তো আছে প্লাস এই বাংলা জিনিসটা কেমনে কি করতে পারি? বাংলা ওই তো 9-10 যে ব্যাকরণ পড়ছেন না, মুনি চৌধুরী জি স্যারের একটা জি, বই ছিল, মনে আছে? বইটা আমার কাছে আছে, এখন আমি রাইখে দিছি হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বইয়ে ওই ব্যাকরণ যেগুলো আছে ওইগুলোই, ওইগুলোই সব, ওগুলো থেকে তো ভাই কোশ্চেন হয়, আমার মানে আমার কথা ওই হচ্ছে টপিক গুলো থেকে। আমি এমনিতে আপনার গ্রুপে অ্যাড আছি, বাট মানে এক্সাম গুলো মানে জাস্ট মানে আমি জাস্ট এই মানে মেডিকেল প্রিপারেশন নিতে, তো যার কারণে মানে আমি পইরা মানে পরীক্ষা দিই না। জাস্ট মনে করেন আমার যখন মানে একটু আমি ওই মানে মেডিকেলের যে ফ্রি থাকি প্রিপারেশন আছে ওই প্রিপারেশন দিয়েই হচ্ছে হচ্ছে আপনি হচ্ছে পরীক্ষা দিচ্ছেন, তাই তো? জি জি জি। হ্যাঁ হ্যাঁ তবে আমি তো মনে করেন মানে সবগুলো তো আর মনে করেন আমি এভাবে মনে করেন দেই না, মানে আমি হচ্ছে মানে করেন এখন মানে এখন মোটামুটি মনে করেন এতটা মানে আপনার যে সিলেবাস দেন ওই সিলেবাস পড়ে আমি পরীক্ষা দিতে পারি না, কিংবা মানে আমার যখন সময় আমি তখন একটু মানে ঢুকে মানে জাস্ট এক্সামটা দিয়া আবার কালকে মনে করেন বলতে পারি নাই, পরে 5 মিনিটে মনে হয় মানে আপনি 9টা পর্যন্ত সময় দিছিলেন, পরে লাস্টে পাঁচ হ্যাঁ হ্যাঁ মিনিট ঢুকে আমি 35টার মতো তাড়াহুড়া করে, তো আর মানে একটা জিনিস তো ভাইবে ভাইবে মানে দাগাইতে হয়, তাড়াহুড়া হ্যাঁ করে হ্যাঁ, দাগাইছি, পরে মনে করেন সমস্যা হয়েছে। আর 9টার আমার মধ্যে এমনিতে এক্সাম ইয়া মেডিকেলটা ইয়া হয়ে গেছে না? জি, সাবমিট হয়ে মানে গেছে, একটু আচ্ছা টাইমটা বুঝতে যদি পারছি। একটু টাইমটা একটু টাইমটা যদি বা একটু মানে প্রতিটা এক্সামের যদি টাইমটা একটু মানে বাড়ায় রাখেন, মনে করেন একটু ফ্রি টাইমে মনে করেন এই যে এক্সামটা দেওয়া যাইতেছে। ওটা তো কিন্তু এই যে টাইম, অন্যগুলো করে থাকি, অন্যগুলো করি, কিন্তু ওটাতে পুরস্কার ছিল যে, এর জন্য। ও আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। না আমি এমনিতে অন্য ঢুকছি এক্সাম না গুলোতে পারি। করি, মানে অন্য সময় যেমন হচ্ছে যেগুলো পরীক্ষা নিই রেগুলার দুইটা করে, ওগুলো তো হচ্ছে আমি তো হচ্ছে সুযোগ দিই যে কোনো সময় পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ কিন্তু পরে ওটা তো যখন ভাই পুরস্কারের, ওটা তো পুরস্কারের ব্যাপার। পরে আমি তো সুযোগ দিয়েছিলাম, যারা পরীক্ষা দিতে পারেনি পরে আবার লিঙ্ক দিয়েছিলাম, বুঝতে পারছেন? এমনিতে মানে পরে বুঝতে পারছি, কিন্তু ওটাতে, কিন্তু ওটাতে পুরস্কার ছিল যে। বুঝতে পারছি, আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য ঠিক আছে। ভাইয়া বাংলা ব্যাকরণটা মনে থাকে না ওই তো পড়লেও। বাংলা ব্যাকরণ আমরা হচ্ছে না বুঝে স্কুল লাইফ থেকে মুখস্থ করে আসছি, গরু গাধার মতো, এই জন্য ওগুলো মনে থাকে না। আমরা স্কুলে কয়জন হচ্ছে ভালোভাবে পড়ছি ব্যাকরণ, শুধু জাস্ট ঠাড়া মুখস্থ করে গেছি। আর চেষ্টা করতাম যে হচ্ছে ওই ইয়ার থেকে হচ্ছে জি মার্ক বেশি তোলার, রচনা, সারাংশ, সারমর্ম, এগুলো থেকে। এই ভাইয়া হচ্ছে আমার আমাদের ইংলিশটা অবস্থা। মনে থাকে না। ইংলিশটা হচ্ছে এখন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, বেশি বেশি প্র্যাকটিস ছাড়া ওই না। ও আপনি যেহেতু ছেলে মানুষ, একটা বলি, নার্সিং কিন্তু ছেলেদের চান্স পাওয়া অনেক কঠিন কিন্তু। হ্যাঁ, মনে করেন একটা মেয়ে যদি হচ্ছে 80 মার্কে যদি চান্স পায়, আপনাকে 85-র উপর মার্ক করতে হবে। তো আমি যেটা হচ্ছে সরকারিটা যেটা দিয়েছি বিএনএমসি আন্ডারে, ওটাতে 86 মার্ক পাইছিলাম। আর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তো আরো কঠিন। আমার সময় 1700-র উপর পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে নিয়েছে 25 জন, সেই 25 জনের মধ্যে আবার দুইটা ছেলে নিয়েছে, সেই দুইটার মধ্যে আমি, বুঝতে পারছেন?
তার মানে ওখানে হুম। 100-তে 90-এর উপর মার্ক না তুলতে পারলে ছেলেদের চান্সই হবে না বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। ওটা তো সরকারি থেকে আরো কঠিন চান্স পাওয়া। আচ্ছা ভাইয়া, এমনিতে এই যে 150 নম্বরের বুঝলেন পরীক্ষার এজন্য। মধ্যে ছেলেদের ছেলেদের কত হ্যাঁ, নাম্বার পাইতে হবে? 150-150-র মধ্যে মানে চান্স পাইতে চাইলে মানে বিএসসি তে 127-128 এরকম পাইতে হবে। 127-128 মাস্ট বি নাকি এটা ভাই? হ্যাঁ, হ্যাঁ, 125+ কমপক্ষে। 125-এর নিচে অসম্ভব, মানে সম্ভবই না। জি ভাইয়া, বুঝতে কঠিন পারছি। হয়ে যাবে। আমি আমি আগের বছর ভাই 115 পাইছিলাম, চান্স হয় নাই। ও আচ্ছা আচ্ছা, না 115-তে হবে না, 125-এর উপর কমপক্ষে থাকতে হবে। ওইটাই। ওকে। কারণ ছেলেদের একটু মার্ক বেশি, কারণ ছিট কম যে ছেলেদের, আমার মেয়েদের 114 ছিল ভাইয়া, ডিপ্লোমায় 114 ছিল। 1 মার্কের জন্য চান্সটা হয় নাই। ডিপ্লোমাতে ডিপ্লোমাতে 120+ জি তুললেই হয়। ভাইয়া, 115 মানে সেট ছিল, কিন্তু 1 মার্কের জন্য চান্সটা হয় নাই। ও, ওটা কিভাবে বুঝলেন 1 মার্কের জন্য হয় নাই? ওইখানে মানে এইটা ছিল তো ভাইয়া, মানে আমার পিছনে যে মেয়েটা ছিল ওর 115 হয়েছে তো। তো মেয়ের ওর সাথে তুলনা চান্সটা করলে হবে দেখতেছি না, হয়ে গেছে। কয়বার বলবো? মেয়ের সাথে তুলনা করলে তো হবে না, মেয়ের থেকে 5-6 মার্ক বেশি ধরতে হবে। বুঝেন না এখনো? ওর যদি 115-তে চান্স হয়, আপনার 115, 116-তে হবে না। নাকি বুঝাতে পারছি? ভাইয়া, হ্যাঁ। ওই বইটার হ্যাঁ নাম হলো বলেন। জেনুইন আর কি, জেনুইন। আচ্ছা আচ্ছা, কার লেখা এটা? কে তৈরি করছে? কার লেখা সেটা তো জানা নেই সঠিক। ওই প্রথম দিকে তো লেখা থাকার কথা যে কে বানিয়েছে বইটা, তারপর নাম লেখা থাকার কথা। আচ্ছা যাই হোক। তো এখন, তো আমি যেটা বলছি, মেয়েদের সাথে তুলনা করে লাভ নাই, যে একটা মেয়ে হচ্ছে 116 মার্কে চান্স পাইছে, আমি 115, তার মানে 1 মার্ক হলে আমারও হয়ে যেত, ব্যাপারটা এরকম না। মেয়ের থেকে 5-6 মার্ক বেশি পাইতে হবে ছেলেদের। ওকে। ভাইয়া ডাবল ভয়েস আসে। হ্যাঁ, ডাবল ভয় আসছে দেখছি। ঠিক আছে ভাইয়া, বুঝলাম বুঝতে না। পারছি তো আপনার কথাটা, আমি বুঝতে পারছি, কিন্তু বাট যাই হোক। হ্যাঁ, আর ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক হয়ে গেছে। ওকে, ডিপ্লোমা মিডিফাই এর মধ্যে কোনটা চয়েস করবে? ও আচ্ছা, একটা তো কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়নি। যাদের সায়েন্স আছে তাই ডিপ্লোমা অথবা মিডিফাইতে আসা ঠিক হবে কিনা। অনেক স্টুডেন্ট আছে যে হচ্ছে দুইটাতে সায়েন্স আছে, এসএসসি এইচএসসি, তারপরে হচ্ছে ডিপ্লোমাতে বা মিডিফাইতে আসতে চাই। এরকম আছেন নাকি আপনার কেউ, যে আপনাদের এসএসসি এইচএসসি সায়েন্স আছে কিন্তু ডিপ্লোমা পরীক্ষা দিবেন, এমন আছেন? রেসপন্স করেন, কথা বলেন। অথবা মিডিফাইতে আসা ঠিক হবে কিনা। অনেক স্টুডেন্ট আছে যে হচ্ছে সায়েন্স আছে, এসএসসি ভাইয়া বোঝা যাইতেছে না, ভাইয়া বোঝা যাইতেছে না। যেগুলো দিচ্ছেন আমি তো হচ্ছে পিডিএফ তো আমার বেশি দিন দেওয়া হয়নি, এর আগে থেকে কিভাবে কি করছিলাম। হ্যাঁ ভাইয়া, আপনি যে পিডিএফ পিডিএফ দেওয়ার গুলো আগে। দিচ্ছেন সেগুলো আমি একবার করে পড়ছি, তারপরে পরে একবার করে রিভাইজ দিচ্ছি। তারপর দ্বিতীয়ত হচ্ছে আমার বই, আমার কাছে 2-3টা বই আছে, যেমন জুবায়েরটা আছে, তারপরে হচ্ছে আচ্ছা একটা নিউরনটা আছে, আচ্ছা তারপর একটা প্রশ্ন ব্যাংক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপর হচ্ছে লিজা আক্তার, আপনার মাইক্রোফোন অন করেন। বলেন আপনি কিভাবে কি পড়ছেন, সারাদিনে কয় ঘন্টা পড়ছেন, বলেন।
লিজা আক্তার, মাইক্রোফোন অন করেন। নিচে বাম দিকে কোনায় দেখেন একটা মাইক্রোফোনের মতো আইকন আছে। তো যাই হোক হ্যাঁ হ্যাঁ, বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে যে মানে নিউরনের বইগুলা পড়তেছি। আমি নিউরনে অনলাইনে কোচিং আর কি ভর্তি হয়েছিলাম 1 মাস, 1.5 মাস হবে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র ওইখানে আর কি নিউরনের বই কোচিং পড়ছেন করে নাকি আর কিছু জি পড়ছেন? নিউরনের বইগুলাই। আর আপনি আচ্ছা যে পিডিএফ গুলা দেন ওগুলো একটু পড়ি। আচ্ছা আচ্ছা, এবার ফার্স্ট টাইম জি, ডিপ্লোমা নাকি বেসিতে দিবেন? ডিপ্লোমা। আচ্ছা আচ্ছা, এখানে কেউ আছেন এরকম যে আপনার এসএসসি এইচএসসি দুইটাতে সায়েন্স হচ্ছে কিন্তু ডিপ্লোমা কিংবা মিডিফাই দিবেন, এমন কেউ আছেন? থাকলে সারাদিন, এমন কেউ নাই? আবার ভাইয়া ডিপ্লোমা নার্সিং এ ভালো নাকি মিডওয়াইফারিটা বেশি ভালো, দুইটার মধ্যে কোনটা বেশি ভালো হবে? এটাতে তো আমি নেক্সট হচ্ছে যাব। তো এখন আচ্ছা। বিষয় হচ্ছে অনেকের কমন কোশ্চিন, যাদের হচ্ছে আর্টস কমার্স আছে তাদের তো আর বিএসসি তে যাওয়ার ওয়ে নাই। তাহলে এখন হচ্ছে তাদের হাতে কি অপশন আছে? হয় ডিপ্লোমা না হয় মিডিফাই, তাই না? তো এখন হচ্ছে তারা এখন কোনটাতে হচ্ছে যাওয়াটা ঠিক হবে, এখন আমি বলি। যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম নিয়োগ হয় নার্সিং এর নিয়োগ হয়, মিডওয়াইফের নিয়োগ কমই হয়। নার্সিং এর নিয়োগ মানে কি, বিএসসি ডিপ্লোমা সেম, নিয়োগ সেম। হ্যাঁ, সবাই একই কোশ্চিনে পরীক্ষা দেয়, জব পরীক্ষা। ঠিক আছে, ডিপ্লোমা বিএসসি সবাই একই কোশ্চিনে জব পরীক্ষা দেয় এবং একই পোস্টিং হয়। তার কারণে এখানে নার্সিং বলতে ডিপ্লোমার বিএসসি কে বোঝানো হচ্ছে। আর মিডওয়াইফ হচ্ছে পুরো একটা আলাদা একটা কোর্স, ওদের আলাদা ভাবে সার্কুলার দিতে হয়, ওদের আলাদা। তো এখন কথা হচ্ছে মিডওয়াইফ এরকম সার্কুলার হয় না, যা হয় সব নার্সিং এর সার্কুলার হয়। আর কি এটুকুটা ক্লিয়ার কিনা সেটা আগে বলেন। মানে নার্সিং মিডওয়াইফের বিষয়টি ক্লিয়ার? মিডওয়াইফ কিন্তু পুরোটা আলাদা, এর সঙ্গে আবার নার্সিং অনেকে মিশাই দেয়। মিডওয়াইফ কিন্তু আলাদা, নার্সিং না এটা, নার্সিং এর একটা পার্ট, শুধু মা ও শিশুদের নিয়ে কাজ করে না। আর কি বুঝতে পারছি? যেমন মনে করেন এই যে নার্সিং এর মনে করেন একটা সার্কুলার হলো, যেমন কয়েকদিন আগে হলো সার্কুলার হলো বিপিএসসির আন্ডারে আর কি পরীক্ষা হবে। তো হচ্ছে ওটাতে ডিপ্লোমা। ভাইয়া শোনা যায় না। নেটের প্রবলেম করতেছে মনে হয়। একটু 5 মিনিট আপনার হচ্ছে রুমে পড়লে হবে না, রুমে রুমে হবে না। এখন শেষ করে দিচ্ছি। শোনা যায় না এখন আমার কথা? এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে ঠিক আছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ও, আমার ওই মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এখন কথা হচ্ছে, এটা কি ক্লিয়ার? মিডওয়াইফারিতে কিন্তু আলাদা সার্কুলার হয়, আর ডিপ্লোমা বিএসসি একই সার্কুলারে হচ্ছে জব পরীক্ষা দেয় নার্সিং এ, কিন্তু মিডওয়াইফাইরা ওই নার্সিং এর সার্কুলার হলে ওটাতে পরীক্ষা দিতে পারে না। ওদের জন্য আলাদা সার্কুলার হয়, ওটাতে তখন পরীক্ষা দিতে পারে। তো মিডওয়াইফাইদের সার্কুলার কম জবে, এর জন্য হচ্ছে আপনার জন্য পারফেক্ট হবে ডিপ্লোমা মিডওয়াইফাই থেকে। আমি কি বুঝতে পারছি? অনেকে অনেক কথা বলতে পারে, হ্যাঁ, কিন্তু এখন যদি কারো টার্গেট থাকে যে আমার একটা সরকারি সিট লাগবে, আমার কি বলে মানে যে কোনো সরকারি একটা সিট লাগবে, প্রাইভেটে পড়ার সামর্থ্য নাই, তাহলে সেক্ষেত্রে মিডওয়াইফাই আপনি চয়েস দিতে পারেন। যদি আপনি সহজে চান্স পেতে চান, এক্ষেত্রে মিডওয়াইফাইতে চান্স পাওয়া তুলনামূলক সহজ। এবার বুঝতে পারছেন কখন আপনি ডিপ্লোমা কখন মিডওয়াইফাই চয়েস দিবেন? কিন্তু ভাইয়া মিডওয়াইফারিতে জি তো ভাইয়া, সিট বোঝা কম, যাচ্ছে। অনেক প্রতিযোগিতা থাকে নাকি? কিসের প্রয়োজনীয়তা থাকে ইয়াতে, অ্যাডমিশনে? মিডওয়াইফারিতে সিট কম, হ্যাঁ, কিন্তু তুলনামূলক এডমিশনে। ভাবে আমি বলি, আপনি যদি দেখেন তুলনামূলক ভাবে দেখবেন মিডওয়াইফাইতে কম মার্ক পেয়ে চান্স পাওয়া যায়। হুম।
জি ভাইয়া, রাইট। মিডওয়াইফাইতে কম মার্ক পেয়ে চান্স পাওয়া যায়। তো যাই হোক, মিডওয়াইফাইতে হচ্ছে তুলনামূলকভাবে সহজ আছে। এটাই। এবার আসি হচ্ছে বাংলাদেশের মধ্যে টপ সরকারি নার্সিং কলেজ কোনগুলো? আমরা তো জানি যে সরকারি নার্সিং কলেজ আছে অনেক। তো বাংলাদেশের টোটাল সিট প্রায় সরকারি ডিপ্লোমা মিডওয়াইফারি বিএসসি মিলে প্রায় 5,500-এর মতো সিট আছে পুরো বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, পরীক্ষা দেয় কত বলেন তো? প্রতি বছর প্রায় লাখের মতো পরীক্ষা দেয়, 1 লাখ, 1 লাখ সামথিং এরকম পরীক্ষা দেয়। তাহলে বুঝতে পারছেন পুরো বাংলাদেশের সিট 5,500, পরীক্ষায় দেয় 1 লাখের মতো, মানে কতটা প্রতিযোগিতা। তো এর মধ্যে আবার সরকারির মধ্যেও এই 5,500 মধ্যে যারা টপের মধ্যে আসতে চায় তাদের কিন্তু আরো বেশি পড়াশোনা, আরো বেশি প্রতিযোগিতা। তো কোনগুলো? যেমন ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মিডফোর্ড, তারপরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর্ম ফোর্স, তারপরে হচ্ছে তাজউদ্দিন, তারপরে হচ্ছে শেরে বাংলা, তারপরে রাজশাহী নার্সিং কলেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে টপ বাংলাদেশের মধ্যে। বুঝতে পারছেন? তার মধ্যে প্রথম দিকে যেগুলো বললাম ওগুলো হচ্ছে আরো বেশি, মানে বিশেষ করে ঢাকা নার্সিং কলেজ, তাজউদ্দিন, শেরে বাংলা, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আর আর্ম ফোর্স, এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে টপ। ওকে, তাহলে এগুলোতে চান্স পাইতে হলে বেশিরভাগ পড়াশোনা করতে হবে। এখন আসি, আপনি মনে করেন এগুলা বাংলাদেশ থেকে সব বিএসসি না ডিপ্লোমাও আছে? ডিপ্লোমা হচ্ছে, আমি যেগুলো বললাম এর মধ্যে হচ্ছে ঢাকা মিডফোর্ডের ডিপ্লোমা আছে। এটা ওকে, ঠিক আছে। ইয়াতে মিডওয়াইফারি আছে, রাজশাহী নার্সিং কলেজে মিডওয়াইফারি আছে, ঢাকা নার্সিং কলেজে মিডওয়াইফারি আছে, কিন্তু ডিপ্লোমা নাই। মানে ওখানে বিএসসি আর মিডওয়াইফারি আছে, ঢাকা নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ। এটাই। ওকে, ঠিক আছে। এখন আসি যে আপনি মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর্ম ফোর্স এগুলোতে পরীক্ষা দিলেন, আবার যেটা হচ্ছে পুরো বাংলাদেশে একসাথে পরীক্ষা হয় যেটা বিএনএমসি আন্ডারে, এটাতেও পরীক্ষা দিলেন, দুই জায়গাতেই চান্স পেলেন। তাহলে এখন ভর্তি হবেন কোথায়? তাই তো? তো এখন ভর্তি হবেন কোথায়? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, সরকারি বাদ দিয়ে। আমি যেরকম সরকারিতে চান্স পাইছি, আমি সরকারি বাদ দিয়ে আসছি। তার মানে নিশ্চয়ই এখানে বেনিফিট সরকারি নার্সিং কলেজের তুলনায় বেশি বলেই আসছি। তারপর আমি কি, আমার ব্যাচের হচ্ছে 80 থেকে 90% সরকারি নার্সিং কলেজে সিট ক্যান্সেল করে আসছে। ইভেন ঢাকা মিডফোর্ডে হচ্ছে ক্যান্সেল করে আসা স্টুডেন্টও অনেক আছে। বুঝতে পারছেন? তো এটাই কারণ কি, কারণ এটা হচ্ছে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, যারা হচ্ছে কি বলে যেন বিএসসি নার্সিং করে, ওদেরকে কিন্তু ইউনিভার্সিটি আন্ডারে যেতে হয়, যেহেতু একটা কলেজ। কলেজ আর বিএসসি হচ্ছে গ্রাজুয়েট সমমান কোর্স। তাহলে তাকে হচ্ছে কি করতে হবে? তাকে তো ইউনিভার্সিটি আন্ডারে যেতে হবে। আর আমি ডিরেক্ট ইউনিভার্সিটিতে পড়ছি, প্লাস এখানে হচ্ছে কি বলে সুযোগ সুবিধা আছে। ভালো, যা আপনি হচ্ছে এখান থেকে পড়ে পাস করে বের হলে আপনার সব জায়গায় এটা ভ্যালু থাকবে। এটাই। না হলে ওই যে দেখবেন হচ্ছে কি বলে জানে, গ্রুপে বা বিভিন্ন জায়গায় অনেকে বলে আরে বিভিন্ন প্রাইভেট মানে পড়াশোনা করে বের হয়ে 5-6 হাজার টাকার জব। শুনেন যে 5-6 হাজার টাকার জব করতে হচ্ছে, তোমরা নার্সিং আইসো না, এই সে হ্যান ত্যান কত রকমের কাহিনী। ওই তো যারা কোনো মতে মানে একটা প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হয়েছে, কোনো মতে পাস করে যেন তেন করে হচ্ছে পড়াশোনা কমপ্লিট করছে নার্সিং, দেন এখন হচ্ছে ওই 5-6 হাজার টাকার জব। কিন্তু এখান থেকে যারা ঢাকা নার্সিং কলেজ, তারপর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর্ম ফোর্স থেকে যারা বের হয়, ওদের এরকম হচ্ছে কেউ 5-6 হাজার টাকার জব করে না। হ্যাঁ, তো এটাই, ওদের হচ্ছে ভালো জায়গায় হচ্ছে জব হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ক্লিয়ার? তাছাড়া পরিবেশের একটা বিষয় আছে। পরিবেশেরও একটা বিষয় আছে। আপনার যেরকম হচ্ছে ভার্সিটি হবে, কলেজ হবে, আপনার ওখানে স্টুডেন্ট গুলো তেমন থাকবে। সো আপনার পরিবেশটাও ওরকম তৈরি হবে, আপনার পড়াশোনাও সেরকম হবে। এটাই। ওকে, তারপরে হচ্ছে সরকারি নার্সিং কলেজ। আচ্ছা, এটা তো ক্লিয়ার সবাই? সবাই কি বিষয়টা ক্লিয়ার? আর বাংলাদেশ মেডিকেল জি। বিশ্ববিদ্যালয় আর্ম মেডিকেলে শুধু বিএসসি আছে, এমএসসি, আর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে বিএসসি, এমএসসি আর পিএইচডি আছে, এটাতে ডিপ্লোমা নাই। কারণ কি, কারণ হচ্ছে ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে গ্রাজুয়েট না, এটা গ্রাজুয়েট মাস্টার্স কোর্স হয়। এইচএসসি সমানে তো কোনো কোর্স হয় না, কিন্তু বা দুঃখজনক হলো সত্য, ডিপ্লোমা হচ্ছে ডিগ্রি সমানও না, এটা হচ্ছে এইচএসসি সমমান। হ্যাঁ, যার কারণে এই মানে ইউনিভার্সিটি মানে তো গ্রাজুয়েট মাস্টার্স, এখানে তো গ্রাজুয়েট মাস্টার্স কোর্স গুলোই থাকবে, তার জন্য এখানে ডিপ্লোমা কোর্স হয় না। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। হুম, এটাই। ওকে, ঠিক আছে। এখন আসি হচ্ছে সরকারি আর বেসরকারি নার্সিং কলেজের মধ্যে পার্থক্য কি। আমরা যেটা কি বুঝি যে সরকারি বেসরকারি নার্সিং কলেজের মধ্যে পার্থক্য হচ্ছে টাকার পার্থক্য, তাই না?
যে সরকারিতে হচ্ছে টাকা লাগে না, বেসরকারিতে টাকা লাগে। হ্যাঁ, এটা একটা হচ্ছে মুখ্য বিষয়। আর আরেকটা বিষয়, সরকারিতে আপনার ভর্তির সময় যা টাকা লাগে, আর প্রতি মাসে কিন্তু আপনাকে স্টাইপেন্ড দেয়, এটা কি জানেন? সরকারিতে যারা পড়াশোনা করে, দেখো আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি না, আমাকে প্রতি মাসে মাসে টাকা দেয়, এটা কি জানেন? জি জানি স্টাইপেন্ড ভাইয়া। বলে এটাকে। মনে করেন ফার্স্ট ইয়ারে প্রতি মাসে 1700 করে দিবে আপনাকে, সেকেন্ড ইয়ারে 1800, থার্ড ইয়ারে 1900, ফোর্থ ইয়ারে 2000 টাকা। আরেকটা আছে কি, ইন্টার্ন যখন করবেন, আপনার কোর্স যখন শেষ হয়ে যাবে তখন ইন্টার্নি করতে হয়, ওই ইন্টার্নিতে ইন্টার্ন ভাতা দেয় সরকারিতে যারা পড়াশোনা করে। কিন্তু বেসরকারিতে যারা পড়াশোনা করে অত ইন্টার্ন ভাতা পায় না, উল্টা আরো টাকা দিতে হয়। যেমন আমাদের পিজিতে যারা হচ্ছে প্রাইভেট নার্সিং কলেজ থেকে প্র্যাকটিস করতে আসে আমাদের হসপিটালে, ওদেরকে টাকা দিয়ে করা লাগে, ওরা আর আমাদের আরো হচ্ছে টাকা দেয় ইন্টার্নি করলে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এই গেল টাকার বিষয়। তার মানে কি, ভালোভাবে পড়াশোনা করতে হবে, মানে কতটা হচ্ছে পার্থক্য টাকা পয়সার দিক থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র টাকা বিষয় না, একটা পরিবেশেরও বিষয় আছে। যেমন আপনার যারা সরকারিতে চান্স পাইছে, ওখানে স্টুডেন্ট গুলো সবগুলো কিন্তু কাছাকাছি কোয়ালিটির, ভালো কোয়ালিটির গুলো থাকবে। আর প্রাইভেটে হয় কি, দেখা যাচ্ছে যে 45 মার্ক বা 40 মার্ক পেয়ে প্রাইভেটে ভর্তি হয়েছে, আরেকজন হচ্ছে 70 মার্ক পেয়েও প্রাইভেটে ভর্তি হয়েছে। তার মানে এখানে কিন্তু অনেক ডিফারেন্স। একজন মনে করেন 40 মার্ক পাইলো, একজন মনে করেন 70 মার্ক পাইলো, দুজন প্রাইভেটে ভর্তি হলো। এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি স্টুডেন্ট একসাথে সম্মিশ্রণ থাকবে, লো কোয়ালিটি স্টুডেন্ট থাকবে, মিডিয়াম কোয়ালিটি। তো পরিবেশটাও ঠিক ওরকম হবে, পড়াশোনার পরিবেশটাও ওরকম হবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? মানে ক্লিয়ার কি? মানে পরিবেশের একটা কিন্তু বিষয় আছে। জি হ্যাঁ। তো এরকম একটা ভালো স্টুডেন্টদের মধ্যে আপনার মনে করেন আশেপাশে ভালো স্টুডেন্ট, তাহলে পড়াশোনা গুলো ওরকম হবে আপনার। তো এই বিষয়গুলো এরকম। তো মানে শুধু টাকা না, পরিবেশেরও বিষয়গুলো থাকে, এটাই। আর টাকার বিষয় তো আছে, আর আমি তো ক্লিয়ার করে দিলাম যে কেমন কি হচ্ছে, খরচ কি অবস্থা। তো এইগুলোই মানে আর কি সবার আর কি কমন প্রশ্ন যেগুলো ছিল। এখন আপনারা বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের কোনো প্রশ্ন আছে? রেকর্ড কি হচ্ছে? রেকর্ড তো অন আছে না? আপনাদের কোনো কোশ্চেন থাকলে ভাই করেন, ওই আমি সমস্যা, কোশ্চেন যে হ্যাঁ হ্যাঁ। পড়া মনে রাখবো কি করে যদি এমন কোনো ই থাকে? ও, পড়া মনে থাকে না? জি ভাইয়া। এটা হচ্ছে জাতিগত সমস্যা, আপনার একার না। ওই তো আমি কি বললাম, একসাথে অনেকগুলো পড়া না পড়ে আপনার যতটুকু লাগবে ততটুকু ভালোভাবে পড়বেন, এটাই। বুঝতে পারছেন? ভাইয়া, আমি একটা কোচিং এ ভর্তি হয়েছি, এক্সাম হয়, বাট আমি যেভাবে পড়ি ওইরকম মার্ক হয় না আমার। আচ্ছা। আর আমার এখানে পরীক্ষা দিয়ে কি কেমন কি মার্ক পান? মানে আমি অফলাইনে সব সময়, অনলাইনে থাকি না, একটু সময় পাই তাও দেখি পড়া হয় না। আমি আজকে আপনার একটা পরীক্ষা দিলাম, ওইখানে মনে হয় 12 ছিল, সাধারণ বিজ্ঞান। হ্যাঁ, 20-এ? হ্যাঁ। তারপরে তো আপনার হচ্ছে প্রিপারেশন খুব একটা ভালো না। আপনার 80%-এর উপর মার্ক তোলার চেষ্টা করতে হবে, নাহলে হবে না। আমারও ভালো ওঠেনি, কত উঠেছে তো খেয়াল নেই, কিন্তু ভালো আসেনি। রেজাল্ট তো দিই, দেখেন না গ্রুপে? অনেকে কিন্তু 80%-এর উপর মার্ক পায়। তারা কিভাবে পায়? তারা বুঝতে হবে গ্রুপ আপনি হচ্ছে কত পিছিয়ে চেক আছেন। করি না, জাস্ট উপর থেকে নোটিফিকেশন দেখি, যখন এক্সামের ই করেন আমি এক্সাম হ্যাঁ দিই হ্যাঁ, আবার গ্রুপে দেখবে মেসেজ বেরোই দিয়ে যাই ওগুলো আর হচ্ছে কি। দেখতে হবে, দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। নাহলে তো ওরকম ভাবে শুধু পরীক্ষা দিলেও শেষ তা তো না, আর ওই আপনি রেজাল্ট তো পিডিএফ দেখবেন না। যেগুলো, রেজাল্ট দেখলে তো আপনি বুঝতে পারবেন আপনি অন্যজনের থেকে কতটুকু পিছিয়ে আছেন, বা আর সবাই আপনার থেকে কেমন রেজাল্ট করছে। ওরা দেখলে তো একটা আইডিয়া হবে যে আপনি অন্যদের থেকে কেমন পিছিয়ে আছেন বা এগিয়ে আছেন। বুঝেন নাই? না জি তো ভাইয়া। বুঝতে পারবেন না রেজাল্ট না দেখলে যে আপনি আসলে কেমন করছেন রেজাল্টটা অন্যদের থেকে। তার মানে আপনার থেকে যদি আর সব মার্ক বেশি পেয়ে থাকে ভাই, তার মানে বুঝতে হবে অন্যজনের প্রিপারেশন আপনার থেকে ভালো। আর এটা যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা, তার মানে আপনার টার্গেট রাখতে হবে অন্যদের থেকে আমাকে ভালো করতে হবে। হ্যাঁ, এটা তো এরকম না যে আপনি হচ্ছে এই মানে এসএসসি এইচএসসি দিচ্ছেন যে 80+ যতজন পাবে সবাই A+, সবাই তো A+ পাচ্ছে, এরকম তো না। এটা প্রতিযোগিতা, একজনকে বাদ দিয়ে আরেকজন সিট দখল করার জন্য প্রতিযোগিতা করবে, লড়াই করবে। তার মানে কি, এখানে আপনি বুঝতে হবে যে আপনি অন্যদের থেকে উইক আছেন নাকি স্ট্রং আছেন, এটা তো আপনাকে বোঝা লাগবে, নাহলে তো আপনি প্রস্তুতি নিতে পারবেন না ওভাবে। আর আপনি যখন বুঝতে পারবেন যে আপনি অন্যদের থেকে উইক আছেন, তাহলে আপনি হচ্ছে প্রস্তুতিটা আরো জোরালো হবে, স্ট্রং হবে। ক্লিয়ার?
আর ভাইয়া আমি মেইন একটা বুঝতে প্রবলেম পারছি। কি, বলেন। ওই 100 মার্ক 60 মিনিটের মধ্যে কভার করতে পারি না ভাইয়া, এটা হলো সব থেকে বড় প্রবলেম। মনে তো থাকা এটা না তো থাকা ওটা পরের কথা। হ্যাঁ, এটা তো প্র্যাকটিসের জন্য তো আমি এর জন্য তো আমি পরীক্ষা নেওয়া, যাতে ফাইনালে এমনটা না হয়। এই জন্যই তো পরীক্ষা নিচ্ছি আমি, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আপনি এখন থেকে প্র্যাকটিস করেন। মডেল টেস্ট তো একটা না, আরো নিব। এই যে পেইড ব্যাচ আমি হচ্ছে চালু করছি, ওটাতে 15টা মডেল টেস্ট নেওয়া হবে। তো আপনি যদি প্রত্যেকটা মডেল টেস্ট হচ্ছে দেন, তার মানে আপনি একটা মডেল টেস্টে কভার করতে পারলেন না, পরেরটাতে চেষ্টা করবেন যে আমাকে যে করে হোক নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তার পরেরটাতে মনে করেন একটু পারলেন আগাতে, তার পরেরটাতে চেষ্টা করবেন যাতে আমি সম্পূর্ণভাবে এই নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে পারি। এভাবে প্রত্যেকটাতে হচ্ছে আপনি টার্গেট নেবেন যে আমি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। একটাতে পারলেন না, আরেকটাতে চেষ্টা করবেন। এভাবে করে রেগুলার যদি প্র্যাকটিস করেন, তাহলে ফাইনালে যে কিন্তু এই ইয়াগুলো হবে না। এই জন্য তো আপনাদের পরীক্ষা নেওয়া, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারেন। এই জন্য তো টাইম বেঁধে দেওয়া। ক্লিয়ার? জি ভাইয়া, আর কিন্তু কারো কোনো ছোটবেলা কোশ্চেন বা থেকে কিছু আমার এই বলার আছে? প্রবলেমটা যে হ্যাঁ, এখনই যদি সব অবস্থা হয়, প্রশ্নে এটা তো রিটেন নাই, শুধু এমসিকিউ। এটা তো পারতেই হবে এমসিকিউ নির্দিষ্ট সময়ের মধ্যে। রিটেনে না হয় এটা মানা যায় যে কারো হচ্ছে হাতের লেখা স্লো, তার জন্য অর্থ দিয়ে দিতে হয়, কারো হাতের লেখা ফাস্ট, তার জন্য তাড়াতাড়ি হয়। এটা তো এমসিকিউ, এটা শুধু টিক দিতে হয়। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো কোশ্চেন বা কিছু বলার আছে? ভাইয়া ফোনের উপর বাজে প্রভাব, মানে এমবি ওঠাই না, তারপরেও পিডিএফ পড়তে গেলে ফোন হাতে নিলেই মনে হয় যে ফোনটা চাপি। এটার কারণে আর কি আরো বেশি অনলাইনে আসতে মন চায় না। না, 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 এগুলো তো করা যাবে না। আর এখন হচ্ছে মানে এখন মানে যুগটাই হয়ে গেছে এরকম, মানে হচ্ছে ডিজিটাল ভিত্তিক, অনলাইন ভিত্তিক। আপনি এই যে আপনি হচ্ছে বাসায় বসে হাতের মুঠোয় যে সুযোগ পাচ্ছেন, আপনার কি করতে হতো? আপনার যদি হাতে যদি ফোনটা না থাকতো, এগুলোকে তো নিয়ন্ত্রণে আনতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে। আপনার যদি হাতে যদি ফোনটা না পেতো, তাহলে আমার কাছে কি পড়ার সুযোগ পাতেন? বা কোনো ভালো ভালো যারা আছে, ওরা তো আর ঢাকায় সবাই থাকে ম্যাক্সিমাম, যারা ভালো ভালো জায়গায় পড়াশোনা করে সব তো ঢাকায় থাকে। এমনকি আপনি মনে করেন গ্রামে থাকেন, আপনার ওখানে যে কি কোচিং নেওয়া সম্ভব? আমাদের সম্ভব না। কিন্তু আপনি সেটা কি হচ্ছে আপনি অনলাইনে মোবাইলের থ্রুতে হচ্ছে ঘরে বসে তাদের কাছে পড়ার সুযোগটা পাচ্ছেন, তাদের গাইডলাইন পাচ্ছেন। তার মানে এটাকে কাজে লাগাতে হবে না। এখন যদি আপনি পরীক্ষা দিতে যে কিংবা হচ্ছে পড়তে যে যদি এখন আপনি ইউটিউব চালান, ফেসবুকে চলে যান, তাহলে তো হবে না। ওটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আর এখন তো আপনার ছোট নাই, যারা ছোট বাচ্চা বা ছোট মানুষ, ওরা না হয় কন্ট্রোলে রাখতে পারে না, হ্যাঁ, মোবাইলে গেম খেলে বা টাইম পাস করে। বাট আপনারা তো এখন বড় হয়ে গেছেন, বেশ ম্যাচিওর। সো এগুলো হচ্ছে কন্ট্রোল আনতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনার বাবা মা আপনাকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। প্রাইভেট যদি চান্স না হয়, সেক্ষেত্রে প্রাইভেটে প্রচুর খরচ। আর কেমন খরচ সেটা তো বললাম, প্রতি পদে পদে খরচ। আর ভালো জায়গায় পড়তে গেলে 5-6 লাখ টাকা তো লাগবে, ঢাকার মধ্যে ভালো যেগুলো। আর আপনার আশেপাশে গুলোতে যদি ভালো জায়গায় পড়তে চান, তাই 3-4 লাখ টাকা তো লাগবে। তো এরকম, তো এর জন্য হচ্ছে ভালোভাবে হচ্ছে পড়াশোনা করতে হবে। আর যার কারণে একটু চেষ্টা করতে হবে যাতে হচ্ছে ফোনটা যাতে পড়াশোনা কাজে লাগানো যায়। মিডিলে হচ্ছে 1-1.5 ঘন্টা পর পর 10-15 মিনিট একটু ফেসবুক ইউটিউব চালালেন রিফ্রেশের জন্য, দেন আবার হচ্ছে পড়াতে ব্যাক করতে হবে। এটা কন্ট্রোল করতে হবে, নাহলে হবে না। হুম। তারপরে আর কারো ভাইয়া কোনো? ফেসবুকে ঢুকলে ভাইয়া ম্যাথ কি মানে করব, প্রতি ম্যাথে অনেক। হ্যাঁ, ম্যাথে হচ্ছে আহামরি হচ্ছে ডিপ কোশ্চিন হয় না। আমরা কি করি, ডিপ কোশ্চিন অনেক বড় বড় ম্যাথ কোশ্চিন সলভ করি, যেগুলো দিন শেষে দেখা যায় ওগুলো আসেই না। আর যেরকম আসে ওগুলো কিন্তু আমি হচ্ছে মডেল টেস্টে দেখবেন আমি কেমন ম্যাথ দিয়েছি, ওরকম টাইপের গুলোই দিবে, খুব বেশি ডিপ কোশ্চিন দিবে না। তো ওগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন। এটাই, বেশি জটিল ম্যাথ গুলো করতে যাবেন না। সহজ 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 সূত্র ভাইয়া দিয়ে করা যায়, কিংবা দেখা যাচ্ছে শুধু থিওরি মুখস্থ করা লাগে, এরকম টাইপের। হুম, বলেন। ভাইয়া আমি বিগত বছরের কোয়েশ্চেন গুলা সলভ করেছি। গত বছর থেকে ভাইয়া 36টা পেরেছি আর কি। কিন্তু আর গুলাই আগের সালগুলোতে ভালোই হয়েছে, ভালোই তুলতে পারছি মার্ক করে অ্যান্সার না দেখে। কিন্তু ব্যাকরণে যায় আটকে গেছে। ম্যাথ সহজই ছিল, ম্যাথ ইজি ছিল অনেক। ব্যাকরণ হচ্ছে আপনাকে হচ্ছে পড়তে হবে, বইটা ভালো করে পড়তে হবে। এখন যদি অনেকে কি করে, ওই বিভিন্ন গাইড বই পড়ে ওখানে এমসিকিউ থাকে, শুধু এমসিকিউ প্র্যাকটিস করে, থিওরি গুলো পড়ে না। বইয়ে কিন্তু থিওরি গুলো লেখা থাকে, মানে প্রত্যেকটা হচ্ছে ইয়াগুলো লেখা থাকে, হ্যাঁ, ব্যাখ্যা করে দেওয়া থাকে, যে রুলস গুলো লিখে দেওয়া থাকে, যেগুলো হচ্ছে পড়ে না সবাই, শুধু ঠাডা হচ্ছে এমসিকিউ মুখস্থ করে বেড়ায়। এই কারণে এই অবস্থা। হ্যাঁ, আপনাকে হচ্ছে পুরো রুলস জানতে হবে, যে ওটা কিভাবে হলো অ্যান্সারটা। যদি এটা জানতে পারেন অ্যান্সারটা কেন হলো,
আর বাকিগুলো কেন অপশন গুলো ভুল হলো, এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনার এভাবে করে হচ্ছে পড়তে হবে। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলেন বা মুখস্থ করলেন তাহলে হবে না। কেন উত্তরটা হলো ওটার পিছনে হচ্ছে ব্যাখ্যাটা হচ্ছে দেখতে হবে। ক্লিয়ার? ওকে। জি ভাইয়া। আপনার কোনো আর এমসিকিউ বা বাংলা পড়া বুঝতে ব্যাকরণের না জন্য পারলে, ভাইয়া আমি বাংলা বলি বিসর্গ। আমি বলি আপনার যদি কোথাও যদি কোনো পড়া বুঝতে না পারেন, বা মনে করেন একটা এমসিকিউ দাগালেন ভুল হলো, এখন আপনি এটা বুঝলেন না যে কেন এই অ্যান্সারটা ভুল হলো বা কেন আমি মানে এটা সঠিক হলো অ্যান্সার, তখন আমাকে হচ্ছে গ্রুপে হচ্ছে কিংবা ইনবক্সে হচ্ছে কোশ্চিন করবেন, গ্রুপে কোশ্চিন করবেন যাতে সবার জানা হয়ে যায়। হ্যাঁ, তো গ্রুপে কোশ্চিন করলেন যে হচ্ছে ভাই আমি এটা পাইনি, একটা স্ক্রিনশট তুলে দিয়ে দিলেন যে আমি এটা বুঝতে পারি না, ওকে বুঝাই দেন, তখন আমি ওটা বুঝাই দেবো নি। তারপরে ভাইয়া ব্যাকরণের জন্য বাংলা বিসর্গ একটা বই নিয়েছি। পড়তে পারেন, তবে মেন টেক্সট বুকটাই হচ্ছে মেন। তারপরে আর কারো কিছু বলার আছে? আর আরেকটা বিষয়, আসসালামু হ্যাঁ আলাইকুম বলে ভাই। দিই, 9 ডিসেম্বর থেকে কিন্তু আমার হচ্ছে পেড ব্যাচ। এটা হচ্ছে অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। 9 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে ফ্রি চলবে। হ্যাঁ, তো বিস্তারিত আমি সব গ্রুপে বলে দিয়েছি, তো ওটা হচ্ছে দেখে নিবেন। এটাই। তারপরে হ্যাঁ, কে যেন কিছু বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা কোশ্চেন করার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া, ডিপ্লোমার আর মিডিও ফার্মার এটা কি দোনোটা কি একই দিনে এক্সাম হয় নাকি আলাদা আলাদা ভাবে? একই দিনে এক্সাম হয়, একসাথেই। কোশ্চিন আলাদা হয়। একদিনে একই সাথে এক্সাম হয় কিন্তু কোশ্চিন হয় আলাদা। সিলেবাস সেম। আমি আচ্ছা বলি ভাইয়া, ডিপ্লোমা মানে মিডিওফারি সিলেবাস। দোনোটার জন্য কি একসাথে কি অ্যাপ্লাই? না, অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো একটা পরীক্ষা দিতে পারবেন, দুটাতে পরীক্ষা দিতে পারবেন না। শুধু ও আলাদা কোনটাতে পরীক্ষা দিতে পারবেন, যেগুলো স্বায়ত্তশাসিত ওগুলোতে আলাদা পরীক্ষা দিতে পারবেন। যেমন ঢাকা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তারপরে আম্পর জেলা এতক্ষণ আলোচনা করলাম, ওগুলোতে আলাদা পরীক্ষা দিতে পারবেন। আর এগুলো সব একসাথেই হয় পরীক্ষা। আপনি চাইলে হচ্ছে ডিপ্লোমা বিএসসি মিডিওফারি একসাথে দিলেন, ওগুলো হবে না, একসাথে পরীক্ষা হবে, কোশ্চিন আলাদা হবে, বাট একসাথে একই টাইমে পরীক্ষা শুরু হবে, একই ডেটে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আর আছে, আপনার থ্যাংক যদি ইউ। আলাদাভাবে পরীক্ষা দিতে জি হয়, ভাইয়া। মনে করেন আপনি সরকারিতে দিলেন ডিপ্লোমাতে, বাট আপনি চাচ্ছেন যে হচ্ছে আমি বিএসসি তেও পরীক্ষা দিব, তাহলে আপনাকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আর্ম ফোর্সে পরীক্ষা দিতে হবে, তবে আপনি আলাদা পরীক্ষা দিতে পারবেন। কিন্তু বিএনএমসি আন্ডারে যেটা হয় পুরো বাংলাদেশে একসাথে, ওটাতে হচ্ছে সব পরীক্ষা দিতে পারবেন না, শুধু যে কোনো একটা দিতে পারবেন। ক্লিয়ার? ভাইয়া, এটার ব্যাপারে তো আমার তেমন একটা ধারণা নাই, কিন্তু কোনটার আমি ব্যাপারে? এখন অনার্সে পড়তেছি, তার পাশাপাশি যে নার্সিং এর এক্সামের ব্যাপারে আর কি। ও, কি ধারণা নাই? মানে ভাইয়া, এত আমি বেশি এখন করে অনার্স ধারণা নাই? করতেছি, তার পাশাপাশি চাচ্ছিলাম যদি। ও, আচ্ছা। আপনি হচ্ছে নার্সিং এর বিষয় হচ্ছে যেগুলো জানেন না ওগুলো হচ্ছে আমাকে হচ্ছে পরে হচ্ছে ইনবক্সে হচ্ছে যোগাযোগ করেন, আমি হচ্ছে বুঝাই দেবো নি। তবে আপনার যদি দুইটাতে সায়েন্স থাকে তাহলে বিএসসি তে পরীক্ষা দিবেন, আর আমি গ্রুপে কি পড়া দিচ্ছি, পিডিএফ যেগুলো দিচ্ছি ওগুলো হচ্ছে পড়তে থাকবেন আর পরীক্ষা দিতে থাকবেন। শেষ। ঠিক আছে? আর জি, আর যদি পরীক্ষা তো দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, আর আমি তো হচ্ছে মাঝে মধ্যেই বলি, এই যে আমি লাইভেও বলছি নার্সিং সম্পর্কে, এগুলো রেগুলার দেখতে দেখতে গ্রুপে মেসেজ গুলো যদি দেখেন তাহলে একটা আইডিয়া হয়ে যাবে, বুঝতে পারবেন তখন, তখন অনেক কিছু ধীরে ধীরে জানতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন? আর হ্যাঁ, আপনি অনার্স করছেন যেহেতু আপনি কিন্তু বিএসসি তে অবশ্যই পরীক্ষা দিবেন, ডিপ্লোমা না। ডিপ্লোমা মিডওয়াইফারি কখনোই না, ভুলেও না। অনার্স ছেড়ে দিয়ে এসে আবার এই ডিপ্লোমা মিডওয়াইফারি আবার পরীক্ষা দিয়েন না, দিলে হচ্ছে বিএসসি দিলে দিবেন, আচ্ছা না দেওয়ার ভাইয়া, দরকার নেই। অনার্স তো ছাড়বো না। হুম। না ভাইয়া, আমাদের ফেনী, আমি তো ফেনীতে থাকি না, ফেনীতে তো বিএসসি এর একটা দেখলাম যে নাই। তো এখন আমি চাচ্ছি যে মানে এখান থেকে যদি এই করতে জন্য পারি এত তাহলে ডিগ্রি ভালো পুরো হয় আর কি, বাংলাদেশে আরো অনার্স অনেক এবং nursing। নার্সিং কলেজ আছে, বিএসসি। আপনি শুধু আপনার নিজের জেলায় টার্গেট করলে তো হবে না। কেউ কখনোই নার্সিং এরকম হয় না যে নিজ জেলায় সবসময় হয়, এটা মার্কের উপর অনেক সময় ভাইয়া, এখন ডিপেন্ড। তো চাচ্ছি দোনোটা একসাথে কন্টিনিউ করতে। তো এখন করতে হলে বিএসসি তো দুই আমি বলি, জায়গায় ক্লাস আপনি মানে যদি এদিক বিএসসি সেদিক করে আমি বলি করতে হবে। আপনি যদি বিএসসি নার্সিং করেন তাহলে তো অনার্স করার দরকার নেই, বিএসসি নার্সিং তো অনার্স সমান। আপনি ওই অনার্স যেখানে করছেন, জেনারেল ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেটাতেই হোক, একটা কলেজে হয়তো বা অনার্স করতে পারেন, যেটাতে করেন না কেন,
ওটাতে দিন শেষে পড়াশোনা শেষ করে আপনি যে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি বিএসসি নার্সিং শেষ করে ওই জবগুলোতে অনার্স সমান জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, দিন শেষে একই। কিন্তু আপনি ওটাতে পড়াশোনা করে নার্সিং এ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না জেনারেলে পড়াশোনা করে। আপনি জেনারেলে অনার্স করলেন, করে হচ্ছে নার্সিং এ পরীক্ষা দিতে পারবেন না, জব পরীক্ষা। কিন্তু নার্সিং এ যারা বিএসসি পড়ছে তারা নার্সিং এ তো পরীক্ষা দিতে পারবেই, জব পরীক্ষার পাশাপাশি অনার্স সমান অন্যান্য জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। আমি কি বুঝতে পারছি? জি। তাহলে তো আপনাকে আর অনার্স করতে হচ্ছে না, দুইটা বিএসসি নার্সিং করা মানে তো অনার্স করা। তাহলে আপনার অনার্স আবার বিএসসি নার্সিং দুইটা তো একসাথে করা লাগছে না। যদি আপনি ডিপ্লোমা নার্সিং করেন সেক্ষেত্রে তাহলে দুইটা কন্টিনিউ করতে হবে, ডিপ্লোমা নার্সিং আর এদিকে হচ্ছে অনার্স। বাট বিএসসি নার্সিং করলে তাহলে আর এদিকে এই চাপটা থাকতো জি না, আমি সেটা চাচ্ছিলাম আর অনার্স কি। করতে হবে না। ভাইয়া আই হ্যাভ বলেন, এ কোশ্চেন। বুঝি না, হ্যাঁ বলেন বলেন। বলছিলাম যে এই বিএসসি আর ডিপ্লোমা দুইটা কি একসাথে করা যাবে? না তো, যে কোনো একটা করতে হবে, এটার সাথে করা যাবে না। না না না, বিএসসি বলতে বিএসসি নার্সিং না, অন্য কোনো সাবজেক্টে বিএসসি মানে অনার্স, অনার্স আর এলো ডিপ্লোমা, দুইটা কি হ্যাঁ একসাথে হ্যাঁ হ্যাঁ, অ্যাডজাস্ট অনার্স করা যাবে ডিপ্লোমা মানে? করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ। তুমি একটা ভার্সিটিতে অনার্সও করতে পারবেন, তুমি একটা জায়গায় আবার ডিপ্লোমা করতে পারবেন, দুইটা করতে পারবেন যদি আপনি পারেন। কিন্তু নার্সিং এর কিছু পড়া তাদের তিন ভার্সন তো, শালার আপু কাইন্ডলি মিউট করে দেন আপু। এটা বলে কথা বলতেছি। কি একটা অবস্থা। হ্যাঁ, আপু একটু মিউট করে দেন একটু। তোর মুখের মধ্যে কি শুনতেছি? আচ্ছা যাই হোক, করে দিয়েছি। ওকে ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ আপনি দুইটা কন্টিনিউ করতে পারবেন, কিন্তু কঠিন, অনেক অনেক কঠিন। কারণ না, ডিপ্লোমা নার্সিং এ প্রচুর পড়াশোনা। হ্যাঁ, তো এখন পারবেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু মানে করা যায়। কিন্তু এখন পাটাই হচ্ছে মানে দুই দিক কন্ট্রোল করাটা কঠিন। হ্যাঁ, আচ্ছা নার্সিং আচ্ছা, এ মানে আপনি যে এটাই জানতে ভাবছেন যে চাইছিলাম আর কি, যে করা পড়াশোনা যায় করে, কিনা। হ্যাঁ, করা যায়, কিন্তু হচ্ছে মানে দুই দিক হচ্ছে কন্টিনিউ করা কঠিন অনেক। নার্সিং এ প্রচুর পড়াশোনা। বাট ডিপ্লোমা হ্যাঁ, সপ্তাহে ক্লাস কয়দিন করতে হয় যদি, মানে যারা ই করে শুক্রবার ক্লাস? বাদে প্রত্যেক দিনই ক্লাস। ভাইয়া এখন তো আচ্ছা ন্যাশনালে 60% উপস্থিতি দিছে তো। তো আর এখন ন্যাশনাল হচ্ছে যে নিজ জেলায় করতে হবে, বা আমার ডিপ্লোমাটা নিজ জেলায় আসলো না, তখন তো খুব রিস্ক হবে দুইটা একসঙ্গে করা। হ্যাঁ হ্যাঁ, একই জেলায় না হলে তো কখনো সম্ভব না। তার উপর এখন আমিও শুনেছি যে একটু কড়াকড়ি করে দিয়েছে। আগে যারা করতো ওরা হচ্ছে ক্লাস মিস দিত, ইয়াটা কি বলে, যেটা হচ্ছে ইয়া, মানে কলেজে অনার্স করা হোক বা ন্যাশনাল ইউনিভার্সিটি যেটাতে অনার্স করতো, তো আপনার হচ্ছে ওটাতে ক্লাস বাদ দিত, শুধু পরীক্ষার সময় যা পরীক্ষা দিয়ে আসতো। তো আর বাকি প্রত্যেক দিনই হচ্ছে ওই ইয়া কি বলে নার্সিং এর ক্লাস করতো। নার্সিং এ আপনি ক্লাস করতে রেগুলার করতেই হবে, কোনো ওয়ে নাই। ওটাতে যদি বাদ দেওয়ার মানে ক্লাস মিস করার সুযোগ থাকে তো করতে পারলেন। আচ্ছা, নার্সিং এর ক্লাস মিস করার সুযোগ না, ওটা আরো বেশি করা। নার্সিং ভাইয়া কিন্তু সব প্র্যাকটিক্যাল দেখাবে হাতে কলমে, এটা হ্যাঁ মিস হ্যাঁ দিলে, একদিন মিস দিলে মিস ওইটা। হ্যাঁ হ্যাঁ, আর ওটা আপনি চাইলে পরে হচ্ছে যে কোনো সময় কভার করে নিতে পারবেন। বাট নার্সিং এটা না, একটা ক্লাসে অনেক ইম্পর্টেন্ট। হুম, আর কারো কোনো কোশ্চেন বা কিছু বলার আছে? ভাইয়া দেখলাম যে বিভাগীয় শহরগুলোতে ডিপ্লোমা নাই, সবখানেই বিএসসি আছে। এটা এটা কেন? মানে আমার যেমন ম্যাক্সিমাম জেলা সব, বিভাগ আমি দুইটাই। বলি হ্যাঁ বুঝতে পারছি, শহরগুলোতে বিভাগীয় শহরগুলোতে হচ্ছে বিএসসি নার্সিং ই হয়। আর ভেতরে একটু মানে উপজেলা লেভেল গুলোতে বা একটু গ্রামের দিকে গুলো নেই ইনস্টিটিউট, ওগুলোতে ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটে হচ্ছে ডিপ্লোমা, ওগুলো তো কলেজ না। কলেজ আর ইনস্টিটিউটের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আমি বুঝতে পারছি, কলেজে হচ্ছে বিএসসি থাকে, পাশাপাশি কিছু কিছু কলেজে দেখা যাচ্ছে ডিপ্লোমা কিংবা মিডওয়াইফাই থাকে। আর যেগুলো ইনস্টিটিউট ওগুলো মূলত হচ্ছে ডিপ্লোমা থাকে, মিডওয়াইফাই থাকে। তো ইনস্টিটিউট গুলো সব উপজেলা লেভেল গুলোতে, শহরগুলোতে খুব কম, একটু গ্রামের দিকে যাইতে হবে, এটাই। আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া, শুধু দেখলাম যে আমার বিভাগে বলতে দিনাজপুরেই দুইটাই আছে, আর কোথাও দেখলাম না এরকম যে আমার হুম, বিভাগীয় শহরে একসঙ্গে দুইটা। বিভাগীয় শহরে সব বিএসসি নার্সিং কলেজ, ডিপ্লোমা গুলো সব গ্রামের দিকে। তারপর আর কোনো কোশ্চেন?
ওকে, তাহলে আমি কি মিটিং অফ করে দেবো? নাকি কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আপনি যে ঢাকা নার্সিং কলেজের কথা বললেন, ওটা তো বিএসসি থেকে চান্স পেতে হলে কত মার্ক লাগবে? 130+। ঢাকা নার্সিং কলেজে চান্স পাইতে হলে কমপক্ষে 130+ তুলতে হবে। 130-এর নিচে হলে সম্ভব না। আর ছেলেদের ভাইয়া ক্ষেত্রে মিড 135+। কত লাগবে? ওরকমই সব 130+ই লাগবে। ভাইয়া আপনার ভার্সিটিতে চান্স পাইলে কত লাগবে পাইতে হবে? আমাদের এটাতে মার্কস শো করে না, কিন্তু এখানে প্রয়োজনীয়তা অনেক অনেক সরকারি নার্সিং কলেজ স্টুডেন্টরাও চান্স পায় না। আমার সময় যখন পরীক্ষা দিয়েছিল তখন 1700-র উপর পরীক্ষা দিয়েছিল না। 1700-র মধ্যে 350 থেকে 400 জনের মতোই ছিল যারা সরকারি নার্সিং কলেজে চান্স পায় স্টুডেন্ট ছিল। কিন্তু সিটি তো 25টা। তাহলে কিভাবে? কিন্তু মার্কস মাত্র এখানে দেখা, 25টা সিট? হ্যাঁ 25টা সিট। আমি কি বললাম এতক্ষণ? 25টা সিট। আমার সময় 1700-র উপর পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 25 জনকে নিয়েছিল। সেই 25 জনের মধ্যে 2টা ছেলে নিয়েছে, 23টা মেয়ে নিয়েছে। আর এখানে ছেলেদের চান্স পেতে গেলে 100-তে 90-এর উপর থাকা লাগবেই, নাহলে চান্স হবে না। হুম, এত পড়তেন কি করে ভাইয়া? করতে হয়েছে, কিছু করার নাই। হ্যাঁ। আর কারো হচ্ছে কোনো কোশ্চেন? এখানে কি ফরিদপুরে কেউ আছে? ভাইয়া ছেলেরা 80 পাইলে তো চান্স হবে? এটা 80+। এটা হচ্ছে আপনার জিপিএ মার্কের উপর ডিপেন্ড করবে। জিপিএ মার্ক আপনার হচ্ছে টোটালে কাউন্ট হয় 150-তে। আপনার যদি জিপিএ মার্ক যদি এখন 8 থাকে তাহলে তো 80+ পেলে হবে না, কিন্তু আপনার জিপিএ যদি হচ্ছে 9.5-এর উপর থাকে বা 9-এর উপর থাকে, সেক্ষেত্রে 80+ হলে ডিপ্লোমাতে হবে। আর বিএসসি হলে আর 3-4 মার্ক বেশি তুলতে হবে যদি 9-এর উপর যেমন পয়েন্ট ধরেন থাকে। 125 যদি হয় হ্যাঁ, তাহলে হচ্ছে 80 হলে তো হয়ে যাবে দেখতেছি। এখন তাহলে আপনার ওই জিপিএ মার্ক কত, তার সাথে হচ্ছে 125 মাইনাস করলেই তো বের হয়ে যায়। তাহলে আপনার এমসিকিউ তে 100-তে হুম, কত তুলতে হবে, বুঝতে পারছি তো। ওটা মাইনাস করে দিবেন। আমার 80 লাগতেছে, 80 75 হলেই চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। হুম। না, 75-এর আশায় থাকেন না, ছেলেদের 80+ লাগবে। 75-এর আশা বাদ দেন, ওটা মেয়েরা আশা করলে করতে পারে। আর কারো কোনো কোশ্চেন? এমএন মাস্টার বইটা কেমন আমি জানি না, এটা পড়ি নাই কখনো। আর কারো কোনো কোশ্চেন? না। ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। এখানে ফরিদপুরের কেউ আছে কি?